মহান ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল নেমেছে। সেখানে আছেন সহকর্মী সাজিদ আরাফাত ও তানজিলা খান মিম। প্রথমে যাচ্ছি সাজিদ আরাফাতের কাছে। আরাফাত, আপনার থেকে জানতে চাই, এই যে প্রথম প্রহরে ছুটে আসছে শ্রদ্ধা ভরে যারা শহীদ মিনারে স্মরণ করছে সে সময়কার ভাষা শহীদদের, তারা কি কথা বলছেন, তাদের আবেগের কথা জানতে চাই, শুনতে চাই আপনার কাছ থেকে। যে আবেগের কথা আপনি বলছিলেন, শুনতে চান, সেই আবেগ অনুভূতির মিশেলেই কিন্তু এই যে বাংলা ভাষা এবং বাংলা ভাষার জন্য আমাদের যে আত্মত্যাগ, যে রক্তের দেওয়ার যে ইতিহাস, সেই ইতিহাসকে আবারও আমরা স্মরণ করছি শ্রদ্ধাভরে এই শহীদ মিনারে এসে। এবং সেই দৃশ্যই আমরা দেখছি, সকাল থেকে ভোরের আলো ফোটার আগে থেকেই মানুষের কিন্তু ঢল নেমেছে। সর্বস্তরের মানুষ আসছেন ফুল হাতে, খালি পায়ে, প্রভাত ফেরির মাধ্যমেই এই যে কেন্দ্রীয় শহীদ বেদিতে শ্রদ্ধা জানিয়ে আবার সুশৃঙ্খলভাবে বের হয়ে যাচ্ছেন এখান থেকে। আমরা দেখছি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে শুরু করে বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান, সর্বস্তরের সর্বশ্রেণী পেশার মানুষ এখানে ঢল নেমেছে এই মুহূর্তে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আমরা দেখছি ভোরের আলো ফোটার আগেই এখানে আমরা যখন এসেছি তখনও সারিবদ্ধভাবে মানুষ ছিলেন, এখনো সবাই এই সারিবদ্ধভাবেই ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে তারা কিন্তু শহীদ মিনার থেকে আস্তে আস্তে বের হয়ে যাচ্ছেন। এবং আমরা দিনভর এখানে থাকবো। যেটি বলছিলাম, যে ইতিহাস বা ঐতিহ্য, বাংলা ভাষার জন্য প্রাণ দেওয়ার ইতিহাস বাংলাদেশের বিশ্বের আর কোনো দেশে নেই বললেই চলে। এবং এই যে কোটি কোটি বাংলা ভাষাভাষী মানুষ আজকে স্মরণ করছে শ্রদ্ধাভরে এই ভাষা শহীদদের, সেটি নিঃসন্দেহে গর্বের, নিঃসন্দেহে ঐতিহ্যের বিষয় অংশই বটে। কেননা বাংলা ভাষা কিন্তু রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি পাওয়ার পর এটি আন্তর্জাতিক, আগে 21শে ফেব্রুয়ারি শুধুমাত্র শহীদ দিবস হিসেবে পালিত হয়ে আসছিল। পরবর্তীতে 1999 সালে জাতিসংঘ কর্তৃক কিন্তু এটি আন্তর্জাতিক রাষ্ট্রভাষা হিসেবে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে এটি পালন হয়ে আসছে। এবং তারই ধারাবাহিকতায় আমরা প্রতি বছর দেখি এই যে আজকের দিনটা, এই দিনটা কিন্তু স্মরণের, এই দিনটা কিন্তু আমাদের যে রক্ত দান করে গেছেন যারা বাংলা ভাষাভাষীর জন্য, বাংলা ভাষার জন্য, যারা সেই পাকিস্তানি যে চাপিয়ে দেওয়া যে উর্দু, সেই উর্দুর বিপরীতে তারা যে দাঁড়িয়েছিলেন, বুক উঁচিয়ে তারা স্লোগান দিয়েছেন, মিছিল করেছেন, তাদের যে রক্ত দেওয়ার যেটি বৃথা যায়নি সেটি কিন্তু বারবার প্রমাণ করে এই যে আজকের যে উপস্থিতি কেন্দ্রীয় শহীদ মিনারে, সেটি প্রমাণ করে। আমরা ইতিহাস পাঠ করলে অনেক ধরনের গর্বের জিনিসই কিন্তু পাই, বাংলা ভাষাভাষী থেকে শুরু করে সেই 47-এ দেশভাগ, 48-এ তমুদ্দেন মজলিস গঠন, একটি সাংস্কৃতিক সংগঠন, তারাই প্রথম কিন্তু বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবি তুলেছিল। পরবর্তীতে 1952 সালের এই ভাষা আন্দোলন, তারপরে 71, তারপরে এই যে 24-এর গণ অভ্যুত্থান, সবকিছুর পরম্পরায় আমরা দেখতে পাই যে শুধু আন্দোলন, প্রতিবাদ, রক্ত, এই তার বিনিময়ে কিন্তু এই যে বারবার অর্জন হচ্ছে আমাদের, এবং সেই অর্জনগুলো কিন্তু কোনোটাই ম্লান হওয়ার নয়। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী তানজিলা খান মিম, আমরা ভোর থেকে রয়েছি মিম। এই যে বলছিলাম যে আমাদের অর্জন, এই অর্জনের পেছনে প্রতিটাই আন্দোলনের মধ্য দিয়ে, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে কিন্তু আমাদের অর্জনগুলো আরো সমৃদ্ধ হয়েছে। তারই একটি অংশ 52 দিয়েই কিন্তু আমাদের মোটামুটি বলা চলে যে এই যে উপমহাদেশে আমাদের টিকে থাকার যে লড়াই, কিংবা যখন দেশ ভাগ হলো, তারপরে ভাষা আন্দোলন হলো, তারপরে 71, 24, এই যে পরম্পরাগুলো বলছিলাম, 52-র কথা যদি বলি, 52 থেকে 24 এই পরম্পরাকে আপনি নতুন প্রজন্মের হিসেবে কিভাবে দেখছেন, এটিকে কিভাবে বিশ্লেষণ করবেন আমাদের অর্জনগুলোকে? সাজিদ, আপনার শেষ কথা থেকেই বলতে চাই যে এই যে অর্জন, এই যে রক্ত, সেগুলো আসলে কোনোভাবে ম্লান হওয়ার নয়। তাই তো প্রতিবার আসলে এই অর্জনগুলো, যেগুলো আমাদের আসলে অর্জিত করে নিতে হয়েছে, সেগুলো কোনোভাবে ম্লান যেন না হয়ে যায়। তাই তো প্রতি বছর বছর আমরা এই দিবসগুলো শ্রদ্ধা ভরে স্মরণ করে থাকি, এবং এই অর্জনগুলো যারা এনে দেয় আমাদেরকে, তাদেরকেও আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করি। আপনি একটু যদি ভেবে দেখেন, চিন্তা করে দেখেন যে বাঙালি জাতি আসলে খুব যে সৌভাগ্যবান জাতি এমনটি বলা যাবে না, আবার অভাগা জাতি সেটিও বলা যাবে না। যদি অভাগা বলতে হয় তাহলে বলতে হবে একের পর এক দুর্যোগ, একের পর এক দুর্যোগ কিন্তু এই বাঙালি জাতির প্রতি এসেছে। সেটি 47-এর দেশভাগের পর থেকে 52 ভাষা আন্দোলন, এবং তারপর 6 দফা, 8 দফা, তারপর এই যে 71, 24, প্রতিটা ধাপে ধাপে বাঙালিকে আসলে নিজেদেরকে পরীক্ষা দিতে হয়েছে। এবং যদি সৌভাগ্যবান জাতি বলি তাহলে এই জন্য বলবো, প্রতিটা অর্জনেই কিন্তু তারা, প্রতিটা এই যে ঘাত প্রতিঘাত, সেটি কিন্তু তারা অর্জন করে
করে নিয়েছে। মাতৃভাষা বাংলা এত সহজে কিন্তু হয়ে যায় না, সেখানে বাংলার দামাল ছেলেদেরকে রক্ত দিতে হয়েছে। অর্থাৎ তার মানে আপনি বুঝতে পারছেন, কেউ এসে বলে দিয়ে যায়নি যে আমি চাইলাম যে আমার ভাষা উর্দু না, আমার ভাষা বাংলা হবে, এবং সেটি কিন্তু কেউ বলেনি যে হ্যাঁ ঠিক আছে তোমার দাবি মেনে নেওয়া হলো। সেই জন্য তাকে পথে নামতে হয়েছে, তাকে বিদ্রোহ করতে হয়েছে, তাকে বুকের তাজা রক্ত ঢেলে দিতে হয়েছে, গুলির সামনে দাঁড়াতে হয়েছে, নিজের প্রাণ দিতে হয়েছে, তারপর অবশেষে সেটি বাংলা হয়েছে। ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায়, এই যে গানটি, এই যে বার্তাটি দিয়েছিল, সেটি কিন্তু 52-র আগে 51-র শেষ দিকে এই গানটি রচনা করা হয়েছিল, এবং সেই সময় এর মাধ্যমে প্রতিবাদ জানানো হয়েছিল যে ওই পাকিস্তানিরা তারা আমাদের মুখের ভাষা কায়রা নিতে চায় এবং তারা উর্দুকে চাপিয়ে দিতে চায় আমাদের ওপর অন্যায়ভাবে। সেটির প্রতিবাদ কিন্তু 52 সালে আমরা দেখেছি প্রতিফলিত হয়েছে, এবং বুকে তাজা রক্ত দিয়ে কিন্তু সেই অর্জনটা আমাদের করতে হয়েছে। সেই যে প্রতিবাদের শুরু, অর্থাৎ 52-র আগেই কিন্তু বোঝা যাচ্ছিল যে তারা আমাদেরকে চাপিয়ে দিচ্ছে, বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে আমাদেরকে করতে দেবে না তারা। এই যে অন্যায় অবিচার, সেটির প্রতিবাদ কিন্তু সেই সময় হয়েছিল, 52-র আগে থেকে শুরু হয়েছিল। এবং এই গানের পরের লাইনটি কিন্তু হচ্ছে ওরা কথায় কথায় শিকল পরায় আমার হাতে পায়। অর্থাৎ আপনি বুঝতে পারছেন যে 52 ফেব্রুয়ারি মাসেই তো আসলে এই রাষ্ট্রভাষা বাংলা স্বীকৃতি পায়, কিন্তু তার আগে যারা পাক-বাহিনীরা যে আসলে উর্দু ভাষাটাই রাষ্ট্রভাষা করতে চাইছিল বা বিভিন্ন জায়গায় চাপিয়ে দিচ্ছিল, স্কুল কলেজ প্রাতিষ্ঠানিক দপ্তর অফিস আদালত সব পাড়ায় আসলে উর্দু ভাষায় ব্যবহার হবে বাধ্যতামূলক করছিল, তখনই কিন্তু আসলে এই লাইনটি সর্বাঙ্গিক ব্যবহার হতো, বা বাঙালিরা তখন মানে কথায় কথায় শিকল পরায় আমার হাতে পায়। অর্থাৎ আমাকে আসলে বাংলা ভাষায় কথা বলতে তারা দিবে না, তারা একটা ব্যারিকেড সৃষ্টি করে দিচ্ছে যেন আমি বাংলায় কথা না বলতে পারি, যেন তারা সেই যে ভাষা যাচ্ছে সেই ভাষায় কথা বলতে পারি। আমি যে প্রসঙ্গটিতে ছিলাম, এই যে বলছিলাম বাঙালি জাতিকে প্রত্যেকটি জায়গায় তাদেরকে অর্জন করতে হয়েছে, প্রত্যেকটি জায়গায় ঘাত প্রতিঘাত পার করতে হয়েছে, এবং সৌভাগ্যবান জাতি এই জন্য যে যখন একজন আসলে সেই আন্দোলনে শরীক হয়েছেন তাকে একাই দাঁড়াতে হয়নি, তার পেছনে অসংখ্য মানুষ ঢাল হয়ে দাঁড়িয়ে গিয়েছিল। আপনার নিশ্চয়ই মনে আছে 24-এর গণ অভ্যুত্থানের কথা আমরা বারবার বলেছি এই পুরোটা সময় জুড়ে। সেই জায়গায় কিন্তু 3 আগস্ট এই শহীদ মিনারেই কিন্তু সকল মানুষ এক হয়েছিল। আমরা পাখির চোখে সেই সব দৃশ্য বারবার আমরা আসলে ক্যামেরা দেখেছিলাম, এবং যখন আমরা এই শহীদ মিনারে লাখো মানুষ একসঙ্গে দেখেছিলাম, আপনার নিশ্চয়ই মনে আছে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম তোলপাড় করে দিয়েছিলাম, এত মানুষ একসঙ্গে। শহীদ মিনারকে আমরা একটা আবেগ অনুভূতির জায়গা বলতে পারি, প্রতিবাদের একটা প্রতীক বলতে পারি, অর্জনের প্রতীক বলতে পারি। এবং এই যে আমি আপনাকে বলছি আমার লোম কিন্তু দাঁড়িয়ে যাচ্ছে, ওই যে সেই দৃশ্যগুলো, সেই সময়ের যে প্রেক্ষাপট ছিল সেটাকে নতুন করে বার্তা দিয়েছিল। এবং সেই দিন মানে রাজধানীর বাইরে তো অবশ্যই লং মার্চ ছিল, রাজধানীর বাইরের মানুষ তো এসে যুক্ত হয়েছিলেনই, রাজধানীর মানুষ কিন্তু কেউ সেদিন বোধহয় ঘরে থাকেনি, সকলে এসে শহীদ মিনারে দাঁড়িয়েছিলেন। এবং না হলে আসলে এত মানুষ কিভাবে হলো? পাখির চোখে আমরা দেখেছিলাম এত মানুষ কেন শহীদ মিনারে এসে জড়ো হয়েছিল। অন্যান্য অনেক জায়গায় কিন্তু ডাক দেওয়া হয়েছিল, সেখানেও ছিল, কিন্তু এত মানুষ কিন্তু ছিল না। একটা আবেগ অনুভূতি, এবং এই শহীদ মিনারে এসে আমাদের যে আসলে দাবি, সেই দাবিটি কিন্তু আসলে যে আমাদের দাবি মেনে নিতে হবে, আমাদের এক দফা দাবি, সেটি মানার বা সেই যে আমি একটু জানান দেয়া, সেটি কিন্তু এখান থেকে তৈরি হয়েছিল, বা জনস্রোত যেটি তৈরি হওয়া সেটিও কিন্তু এখানে। অর্থাৎ 52 থেকে 24-এর যে ইতিহাস, সেখানেও এই শহীদ মিনার অনবদ্যভাবে ভূমিকা রেখেছে। 52-র এই ইতিহাসের সঙ্গে আরেকটি জায়গা কিন্তু খুবই পরিচিত, খুবই ঐতিহ্যবাহী, ঠিক শহীদ মিনারের পাশে ঢাকা মেডিকেলের গেটের পাশে যে আমতলা গেট, সেই আমতলা গেট। কেননা সেই আমতলা গেটেই প্রথম জড়ো হয়ে এই যে ঢাকা মেডিকেলের শিক্ষার্থীরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পাকিস্তানি যে তখনকার যে সেনাবাহিনী ছিল বা তাদের শাসকগোষ্ঠী ছিল তাদের বিরুদ্ধে কিন্তু গর্জে উঠেছিল। সেখান থেকেই প্রতিবাদ মিছিল শুরু হয়েছিল, এবং সেখানেই তাদের উপর গুলি বর্ষণ করা হয় নির্বিচারে। সেই গুলিতে কিন্তু শহীদ হয়েছিলেন রফিক, শফিক, বরকত সহ আরো নাম না জানা অনেকে। অর্থাৎ সেই আমতলা গেটটিও কিন্তু এই 52-র ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, এবং সেটি সংরক্ষণ করা বা সেটিকে সংস্কার করার যে উদ্যোগ, সেটি আমরা বিগত অনেক সরকারের আমলগুলোতে কিন্তু দেখিনি। কারণ এটি তরুণ প্রজন্মের কাছে পরিচিতি করার বা এই ইতিহাস তুলে ধরার
একটি প্রক্রিয়া বা প্রচেষ্টা আমার মতে থাকা উচিত। আপনি কি মনে করেন? একদমই তাই সাজিদ, আপনি যখন বলছিলেন আমি তখনই বলছিলাম যে এখন আসলে ওই জায়গাটাতে কিন্তু প্রচুর পরিমাণে হকার এবং হচ্ছে গিয়ে বাইরের খাবারের দোকান সেগুলো বসে গিয়েছে। আমার একটা ছোট্ট স্মৃতি বলতে চাই, আমি যখন একদম ছোট, যখন কেবল আমি বানান করে বাংলা ভাষা পড়া শিখেছি, তখন আমি একদিন এদিক দিয়ে যাচ্ছিলাম, তখন আমার বাবা আসলে আমাকে এই জায়গাটার ইতিহাস সম্পর্কে বলেছিল এবং তখন সেখানে একটা সাইনবোর্ড ছিল এবং যে সাইনবোর্ডেও ছোট করে সেই ইতিহাসটা লেখা ছিল এবং এখন আসলে সেটি আর চোখে পড়ে না। অর্থাৎ যারা আসলে পথচারীরা যাবে কিংবা শিশুদের সঙ্গে যাবে, বাবা মায়েরা হয়তো তাদেরকে বলবেন সেই স্মৃতিটা নিঃসন্দেহে, কিন্তু তারা যে আসলে পড়ে শিখবেন বা জানবেন সেই জিনিসটা কিন্তু নেই। হয়তো বইয়ের পাতা জানবেন, আজকে আমরা বলছি ইতিহাস ঘাটবে যখন তখন জানবে, কিন্তু চোখে পড়ার মতো ইতিহাস কিংবা সেটিকে যে আসলে রক্ষণাবেক্ষণ করা সেই প্রচেষ্টাটা কিন্তু আমার মনে হয় যে সেটি কিন্তু আমরা ব্যক্তিগত কথা একটি স্মৃতি বলছিলেন এবং আমি আমার ব্যক্তিগত স্মৃতি থেকে বলতে চাই, গত বছর কিন্তু আমি এটি নিয়ে একটি প্রতিবেদন বানিয়েছিলাম যে সেটির এখন কি অবস্থা, কিন্তু সেখানে গিয়ে দেখি সেখানে অবৈধ ফুটপাত দখল করে সেটির সামনে একটি বাণিজ্যিক এলাকা বানিয়ে ফেলেছে এবং মানে সেটি যে একটি স্মৃতির জায়গা বা একটি ঐতিহাসিক জায়গা সেটিকে ধরে রাখতে হবে, এই প্রচেষ্টা কিন্তু আমরা দেখিনি। এটার দায়িত্বে যারা রয়েছেন হয়তোবা আমাদের এই আয়োজনের মধ্য দিয়ে তারা হয়তোবা এটি নিয়ে সচেষ্ট হবেন যে সেটিকে কিভাবে আরো সংরক্ষণ করা যায়, কিভাবে আরো নতুন প্রজন্মের কাছে সেটিকে তুলে ধরা যায়। এখন যদি কোনো নতুন প্রজন্ম যায় সেই জায়গাটাতে, আমি বলবো যে আসলে তারা বুঝতেই পারবে না, কারণ আমি যখন দেখেছিলাম আরো 10 থেকে 15 বছর আগে, তখন আমি বুঝতে পারিনি, আমি যে বইয়ের পাতা যে ইতিহাসটা সম্পর্কে জেনেছি এটিকে আসলে সেই গেটটার কথাই বলা হচ্ছে। অর্থাৎ সেটি রক্ষণাবেক্ষণের যেই দায়িত্ব কিংবা রক্ষণাবেক্ষণের যে কাজটি ছিল সেখান থেকে আমরা অনেকটাই পিছিয়ে ছিলাম। তার বাইরে কি আরেকটি বিষয় নিয়ে আমি কথা বলতে চাই, আমরা তো শুরু থেকে বলছিলাম প্রভাত ফেরির মধ্য দিয়ে আসলে আসতে শুরু করছে সাধারণ জনগণ। এই যে প্রভাত ফেরি সেটি কিন্তু রাত 12:01 থেকে আমরা ধরে থাকি, কিন্তু স্বাধীনতার আগ পর্যন্ত কিন্তু এই প্রভাত ফেরি ছিল ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে। এবং আমরা পয়লা বৈশাখ কিংবা পয়লা ফাল্গুন বাংলার যে বাঙালি যে সংস্কৃতি আমরা চর্চা করে থাকি সেটি সবগুলোই কিন্তু ভোরের আলো ফোটার সকাল থেকে ভোরের আলো ফোটার পরপরই কিন্তু আমরা একটি দিন সেটিকে নতুন দিন হিসেবে গণনা করে থাকি, কিন্তু ইংরেজি বা পাশ্চাত্য সংস্কৃতি অনুযায়ী রাত 12টার পর থেকে আসলে সেটা আরেকটি দিন হিসেবে গণনা করা হয়। আমরা যখন বিজয় দিবসে একত্রিত হই সাজিদ, কিংবা হচ্ছে আমরা স্বাধীনতা দিবসে যখন একত্রিত হই স্মৃতিসৌধে, তখন কিন্তু আমরা ঠিক এরকমই ভোরের আলো ফোটার পরপরই দেখি যে রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা থাকেন, দেশের প্রধানমন্ত্রী কিংবা এখন যেহেতু প্রধান উপদেষ্টা রয়েছেন তিনি সেখানে ফুল দিয়েছেন। তো সেই জায়গাগুলোতে কেন আসলে 21শে ফেব্রুয়ারি রাত 12:01 প্রভাত ফেরির আয়োজনটি হয় বা প্রভাত ফেরির শুরু হয়, এটি নিয়ে কিন্তু বেশ বিতর্ক রয়েছে। যারা গবেষকরা রয়েছেন, যারা আসলে আমরা বিভিন্ন সময় কিন্তু সাক্ষাৎকার আনতে বিভিন্ন গুণীজনদের কাছে যাই, তারাও কিন্তু এটি নিয়ে বিভিন্ন মতবাদ তৈরি করেছেন, বিভিন্ন আর্টিকেলে পত্রিকায় লেখালেখি হচ্ছে, এই বিষয়টি নিয়ে আসলে কিন্তু সমালোচনা রয়েছে। আমরা এই বিষয় নিয়ে আরো কথা বলবো, তবে তার আগে এই মুহূর্তে আমরা বলছিলাম যেহেতু রাজধানীর বাইরে থেকেও আসলে যারা জনগণ রয়েছেন, যারা শিক্ষার্থীরা রয়েছেন, রাজনৈতিক সংগঠনের সদস্যরা রয়েছেন, সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা রয়েছেন, তারা আসলে তাদের সেই বিভাগীয় জেলার পর্যায়ের যে মিনারগুলো রয়েছে সেই বেদিতে ফুল জানাতে, ভাষা শহীদদেরকে ফুল জানাতে সকাল থেকেই জড়ো হচ্ছেন বা সেই প্রভাত ফেরির